সবাইকে স্বাগত জানাই আমাদের সাধারণ জ্ঞানের এই নিয়মিত কুইজ আয়োজন কুইজ 2025-এ। আমাদের কুইজ 2025-এ অংশ নেবার জন্য উপস্থিত এখানে বাংলাদেশের দুটি বিখ্যাত স্কুল অ্যান্ড কলেজ। চলুন শুরুতে তাদের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিই। কাফামির অষ্টম শ্রেণী লালমাটিয়া গার্লস হাই স্কুল অ্যান্ড কলেজ ঢাকা। আদিবা আবিয়াত হোসেন দশম শ্রেণী লালমাটিয়া গার্লস হাই স্কুল অ্যান্ড কলেজ ঢাকা। মালিহা মান্তাসা ক্লাস 7 ভিকারসন স্কুল অ্যান্ড কলেজ বেলিওর ঢাকা। আরিসা মালভিন রহমান শার্লিন ক্লাস 8 ভিকারনেসন স্কুল অ্যান্ড কলেজ বেরি রোড ঢাকা। পরিচয় পেয়ে গেলেন, এবারে বলে দেবার পালা আমাদের অনুষ্ঠানের নিয়ম আপনারা জানেন, তারপরেও বলে দিই। দুটো রাউন্ডে আমরা অনুষ্ঠানটা করি, একটি হচ্ছে বিষয়ভিত্তিক রাউন্ড আর একটা হচ্ছে কুইজ রাউন্ড। এবং আমরা বিভিন্ন বিষয় থেকে প্রশ্ন করি, যেমন হচ্ছে বাংলাদেশ, খেলাধুলা, সাহিত্য, সংস্কৃতি, বিজ্ঞান, তথ্য প্রযুক্তি, ভূগোল, ইতিহাস, সাম্প্রতিক বিষয়, এই বিষয়গুলো থেকে আমাদের প্রশ্ন আসে পর্দায়। বিষয়ভিত্তিক রাউন্ডে প্রতিটি সঠিক উত্তরের জন্য নম্বর থাকে 10, কিন্তু ভুল হলে জরিমানা হয়ে যায় 5। আর কুইজ রাউন্ডে সঠিক উত্তরের জন্য থাকবে 5, ভুল হলে কোনো নম্বর কাটা যাবে না। আর যেটা হচ্ছে বিষয়ভিত্তিক রাউন্ডে বাজার প্রেস করতে হবে। দু দলের সামনেই বাজার আছে, যারা আগে বাজার প্রেস করবেন উত্তর দেবার সুযোগ পাবেন তারা সবার প্রথমে। আর কুইজ রাউন্ড তো হচ্ছে প্রতিটা দলের জন্য নির্ধারিত। ঠিক আছে, ক্লিয়ার, বোঝা গেল? শুরু করব। তো শুরু হচ্ছে আমাদের আজকের বিষয়ভিত্তিক রাউন্ড এবং আমাদের প্রথম বিষয়টি হচ্ছে বাংলাদেশ। বাংলাদেশ থেকে প্রথম প্রশ্ন আসছে, পর্দায় দেখতে পাচ্ছি একজন বিখ্যাত মানুষকে। তিনি এক ধরনের ব্যাগ আবিষ্কার করেছেন যেটা পাট থেকে উদ্ভাবিত পলিথিন ব্যাগ। আমরা জানি যে পলিথিন হচ্ছে আমাদের দেশের আবহাওয়া এবং জলবায়ু এবং পরিবেশের জন্য অত্যন্ত ক্ষতিকারক। পলিব্যাগ এমনভাবে তৈরি করা যে এটি মাটির সাথে মিশে যায়, বায়োডিগ্রেডেবল। তার ফলে এটা পরিবেশের কোনো ক্ষতি করে না। এটি একটি সেলুলোজ ভিত্তিক বায়োডিগ্রেডেবল বায়োপ্লাস্টিক এবং প্লাস্টিকের একটি বিকল্প। প্রশ্ন হচ্ছে, পাট থেকে পলিথিন ব্যাগ উৎপাদনের এই প্রক্রিয়াটি আবিষ্কার করেছেন কে? বিখ্যাত একজন মানুষ, তাকে নিয়ে অসংখ্যবার পত্রপত্রিকায় লেখা হয়েছে। আমাদের স্কুলগুলোতে যে সায়েন্স প্রজেক্ট তৈরি করা হয় সেখানেও এটা নিয়ে আলাপ করা আছে। মনে হচ্ছে না কোনো দল উত্তর দেবার জন্য তৈরি। দেখে নিই আমাদের কম্পিউটার কি বলে। কম্পিউটার বলছে তিনি হচ্ছেন বাংলাদেশি বিজ্ঞানী মোবারক আহমেদ খান। বিজ্ঞান ও প্রযুক্তি খাতে বিশেষ অবদানের জন্য 2024 সালে দেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা স্বাধীনতা পদকে তিনি ভূষিত হন এবং পাট বিষয়ক গবেষণা সাফল্যের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ বিজ্ঞান একাডেমি তাকে 2015 সালে স্বর্ণপদক এবং 2016 সালে তিনি জাতীয় পাট পুরস্কার লাভ করেন। তিনি এই ধরনের অনেক কিছু আবিষ্কার করেছেন, বাংলাদেশের প্রখ্যাত বিজ্ঞানী মোবারক আহমেদ খান। অলরাইট, বাংলাদেশ থেকে প্রথম প্রশ্ন চলে গেল, উত্তর পেলাম না, কিন্তু আশা করি দ্বিতীয় প্রশ্নে পাবো। দেখি দ্বিতীয় প্রশ্ন কি আসছে পর্দায়। আমাদের দ্বিতীয় প্রশ্ন, 1 বছরের কম বয়সী সকল শিশুদের সংক্রামক রোগ যক্ষ্মা, ডিপথেরিয়া, হুপিং কাশি, হাম, পোলিওমাইটিস এবং মা ও নবজাতকের ধনুষ্টঙ্কার প্রতিরোধে এই কার্যক্রম 1979 সালের এপ্রিল মাস থেকে শুরু হয়। পরবর্তীতে এর অধীনে 2003 সাল থেকে হেপাটাইটিসের টিকাও দেওয়া হচ্ছে। 2009 সাল থেকে হিমোফাইলাস রোগের টিকাও দেওয়া হচ্ছে। প্রশ্ন হচ্ছে, এই কার্যক্রমটার নাম কি? কোন কার্যক্রম বলা হয়? কারা এই কার্যক্রমটা পরিচালনা করেন, এই টিকা দেওয়ার? কারা বলেন বারবার আপনার শিশুকে টিকা দিন, আপনার শিশুকে টিকা দিন? ইয়েস, সবার আগে বাজার প্রেস করেছেন এপাশে লালমাটিয়া গার্লস হাই স্কুল অ্যান্ড কলেজ। ইউনিসেফ। ইউনিসেফ ইউনিসেফ এই আয়োজনে সহায়তা করে, কিন্তু ইউনিসেফ নিজেরা এই কার্যক্রম পরিচালনা করে না। মা ও শিশু কল্যাণ মন্ত্রণালয়। মা ও শিশু কল্যাণ মন্ত্রণালয়। দেখে নেই আমাদের কম্পিউটার কি বলে। উত্তর সঠিক হলে 10 নম্বর, ভুল হলে জরিমানা 5। ঠিক আছে লালমাটিয়া, আমাদের কম্পিউটার বলছে এটা সঠিক উত্তর হচ্ছে সম্প্রসারিত টিকাদান কর্মসূচি, এক্সটেন্ডেড প্রোগ্রাম অন ইমিউনাইজেশন, সংক্ষেপে যাকে আমরা বলি ইপিআই। আপনার শিশুকে টিকা দিন, নিচে লেখা থাকে বড় করে ইপিআই, সম্প্রসারিত টিকাদান কর্মসূচি।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO তারা এই কর্মসূচিটা পরিচালনা করেন এবং তাদের লক্ষ্য হচ্ছে সারা পৃথিবীর শিশুরা যেন এই সমস্ত ভয়ঙ্কর অসুখ থেকে মুক্ত থাকে, সেজন্য তারা এই কার্যক্রমটি পরিচালনা করেন এবং এটার ফলে শিশু মৃত্যুহার কমে, মায়ের মৃত্যুহার কমে, সেজন্য এই উদ্যোগগুলো নেওয়া হয়। দুঃখিত লালমাটিয়া গার্লস, আপনাদের উত্তর ভুল, জরিমানা হয়ে যাচ্ছে 5। আর এর সাথে শেষ হয়ে গেল বাংলাদেশ বিভাগ থেকে 2টি প্রশ্ন। চলে যাই আমাদের পরের বিষয়ে, ইতিহাস। আমাদের পরের বিষয়ে দেখতে পাচ্ছি একজন বিখ্যাত মানুষকে যিনি চরকায় সুতা কাটছেন। তিনি ব্রিটিশ শাসনের বিরুদ্ধে স্বাধীনতা আন্দোলনে নেতৃত্ব দেন এবং অহিংস নাগরিক অবাধ্যতার মাধ্যমে স্বাধীনতা অর্জনের প্রচার করেন। তিনি ছিলেন সত্যাগ্রহ আন্দোলনের প্রতিষ্ঠাতা এবং এই আন্দোলন ছিল ভারতীয় উপমহাদেশের স্বাধীনতা আন্দোলনের অন্যতম চালিকা শক্তি। প্রশ্ন হচ্ছে আমরা কার কথা বলছি? সবার আগে বাজার প্রেস করেছেন ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ, বেইলি রোড শাখা। মহাত্মা গান্ধী। মহাত্মা গান্ধী। উত্তর সঠিক হলে 10, ভুল হলে 5। চাইলে আপনাদের উত্তর পরিবর্তন করতে পারেন, ভিকারুননিসা করবেন না, এই উত্তরের সাথেই থাকবেন, জরিমানা হলে হবে, তাই তো? দেখা যাক আমাদের কম্পিউটার কি বলে। কম্পিউটার বলছে তিনি হচ্ছেন অবশ্যই মহাত্মা গান্ধী। ভেরি ওয়েল ডান। মহাত্মা গান্ধী ব্রিটিশ আইনজীবী তিনি ছিলেন এবং দক্ষিণ আফ্রিকায় তিনি কাজ করতেন এবং সেখানে নিপীড়িত ভারতীয় সম্প্রদায়ের নাগরিকদের অধিকার আদায়ে তিনি কাজ করছেন এবং সেখানেও যখন বর্ণবাদ হলো তখন তিনি বর্ণবাদের প্রতিবাদে অহিংস শান্তিপূর্ণ আন্দোলন শুরু করেন। পরে যখন ভারতে ফিরে আসেন তখন তিনি দুস্থ কৃষক দিনমজুরদেরকে নিয়ে বৈষম্যমূলক কর আদায় ব্যবস্থার বিরুদ্ধে তিনি অহিংস আন্দোলন করেন। ভেরি ওয়েল ডান, ভিকারুননিসা নূন, বেইলি রোড শাখা। 10 নম্বর চলে গেল আপনাদের দলের খাতায়। চলে যাই ইতিহাস থেকে আমাদের পরের প্রশ্ন। ঠিক আছে, দেখি এবার কোনটি আসে। পরের প্রশ্ন আসছে পর্দায়। একজন বিখ্যাত রাশিয়ান নেতা যার ছবি আমরা দেখতে পাচ্ছি, তিনি 1917 সালের অক্টোবর বিপ্লবের সময় বলশেভিকদের নেতৃত্ব দিয়েছিলেন এবং তিনি হচ্ছেন সোভিয়েত ইউনিয়নের প্রথম নেতা, বিশ্ববিখ্যাত নেতা তিনি। তার নাম ইতিহাসের পাতায় লেখা রয়েছে। প্রশ্ন হচ্ছে এই মানুষটির নাম কি? যার সম্পর্কে বললাম, যার ছবি দেখতে পাচ্ছি, সোভিয়েত ইউনিয়নের তিনি প্রথম নেতা। 1917 সালের অক্টোবর বিপ্লবের সময় বলশেভিকদের তিনি নেতৃত্ব দিয়েছিলেন। বিখ্যাত মানুষ। আমি তো ভেবেছি সাথে সাথে আপনারা বাজার প্রেস করবেন, ছবি দেখার সাথে সাথেই। কোনো দলই বাজার প্রেস করছেন না। চলে যাই আমাদের কম্পিউটারের কাছে, দেখি আমাদের কম্পিউটার কি বলে। কম্পিউটার বলছে তিনি হচ্ছেন ভ্লাদিমির ইলিচ লেনিন। তিনি ছিলেন একটি বিপ্লবী নেতা যিনি 1917 সালে রাশিয়ান বিপ্লবে মূল ভূমিকা পালন করেন, বলশেভিক পার্টিকে ক্ষমতা আনেন এবং সোভিয়েত ইউনিয়ন প্রতিষ্ঠা করেন এবং তার হাত ধরেই রাশিয়ার ইতিহাসে একটি নতুন অধ্যায়ের সূচনা হয় এবং সমাজতান্ত্রিক ব্যবস্থা, যেটাকে আমরা কমিউনিজম বলি বা কমিউনিস্ট যে শাসন ব্যবস্থা, সেটার প্রচলন তিনি করেন। অলরাইট, ইতিহাস থেকে শেষ হয়ে গেল 2টি প্রশ্ন। চলে যাই আমাদের পরের বিষয়, বিজ্ঞান ও প্রযুক্তি থেকে আমাদের প্রশ্ন। আমরা একটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের কথা বলছি। ইনফ্যাক্ট এটা হচ্ছে সেটার লোগো। এটা একটা মাল্টি প্যারাডাইম প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এটা সবচেয়ে বেশি ব্যবহৃত হয় ওয়েব ভিত্তিক সফটওয়্যার তৈরিতে এবং এর একটা ফ্রেমওয়ার্ক আছে যার নাম হচ্ছে জ্যাঙ্গো। সম্প্রতি এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা শিশুদের মধ্যেও প্রবল জনপ্রিয়, সবার মধ্যে জনপ্রিয় কারণ এটা খুবই সহজ, সবাই এই প্রোগ্রামিং চাইলেই শিখতে পারে এবং এটার একটা বড় ব্যবহার হয় হচ্ছে বায়ো ইনফরমেটিক্স, মেশিন লার্নিং, ডেটা অ্যানালাইসিস, ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং, ওয়েব ক্রলার, এসবের জন্য এটাকে অনেক বেশি ব্যবহার করা হয়। খুব সহজ এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের নাম কি? বাজার প্রেস করেছেন লালমাটিয়া গার্লস হাই স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা। পাইথন। উত্তর সঠিক হলে লালমাটিয়া গার্লস হাই স্কুল অ্যান্ড কলেজ পেয়ে যাবেন 10 নম্বর। আমাদের কম্পিউটার বলছে এটি হচ্ছে আসলে অবশ্যই পাইথন। ভেরি ওয়েল ডান। এটি বস্তু সংশ্লিষ্ট উচ্চ স্তরের ভাষা।
1991 সালে গিডো ভান রসম প্রথম এই পাইথন নিয়ে কাজ শুরু করেন এবং এটা নামকরণ করা হয়েছে ব্রিটিশ একটি কমেডি শো থেকে, মন্টি পাইথন ফ্লাইং সার্কাসের নামে পাইথন নামটা এসেছে এবং এটা হচ্ছে পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের লোগো। ব্রিলিয়ান্ট, লালমাটিয়া পেয়ে গেলেন 10 নম্বর। আপনাদের দলের খাতায় চলে যাই পরের বিজ্ঞান প্রশ্নে। পরের প্রশ্ন আসছে পর্দায়, দেখতে পাচ্ছি মস্তিষ্কের ছবি। আমাদের জীববিজ্ঞান বইতে এটা আছে যে মস্তিষ্কের যে ব্রেইন স্টেম আছে, মস্তিষ্কের ব্রেইন স্টেমের এই অংশের অবস্থান লঘু মস্তিষ্কের বাইরে কিন্তু নিচের দিকে। এটা সাইজ হচ্ছে কোণাকৃতির স্নায়ুকোষ সম্বলিত একটি অংশ, যার কারণে মানে এই অংশটার কারণে বা মস্তিষ্কের এই অংশের কারণে আমরা এই যে শ্বাস প্রশ্বাস নিচ্ছি, আমাদের হৃদস্পন্দন হচ্ছে, এই যে আমাদের রক্ত চলাচল করছে, ঘুমাচ্ছি, এই পুরো ব্যাপারটা মস্তিষ্কের এই অংশটা নিয়ন্ত্রণ করে। প্রশ্ন হচ্ছে মানুষের মস্তিষ্কের কোন অংশগুলো আমাদের এই কাজগুলোকে নিয়ন্ত্রণ করে? সবার আগে বাজার প্রেস করেছেন ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ, বেইলি রোড। Nerve cord. সেটা তো হচ্ছে কর্ড, স্নায়ু, কিন্তু আমরা স্নায়ুর কথা বলছি, আমরা বলছি মস্তিষ্কের একটি অংশের কথা। মস্তিষ্কের কোন অংশটা এই কাজগুলোকে নিয়ন্ত্রণ করে, কন্ট্রোল করে? মস্তিষ্কের কোন অংশের জন্য এই কাজগুলো হয় যেটা অ্যাক্টিভ থাকে? বাজার প্রেস করেছে রিপাশিয়া লালবাটিয়া গার্লস হাই স্কুল অ্যান্ড কলেজ। আপনাদের উত্তর স্পাইনাল কর্ড। স্পাইনাল কর্ড হচ্ছে যেটির মাধ্যমে সিগন্যালগুলো ব্রেইন থেকে এই নার্ভগুলির মাধ্যমে, কর্ডগুলোর মাধ্যমে আমাদের শরীরের বিভিন্ন অংশে যায়। আমরা নীল সবুজ রঙের একটা জায়গা দেখতে পাচ্ছি, এটার কথা বলছি। মেডুলা। মেডুলা। আপনারা উত্তর পরিবর্তন করে মেডুলা বলছেন। আচ্ছা, ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ, আপনারা উত্তর চাইলে পরিবর্তন করতে পারেন, নতুন উত্তর দিতে পারেন। Medulla. মেডুলা, আপনারাও বলছেন মেডুলা। দুই দলই উত্তর দিয়েছেন মেডুলা। দেখা যাক এটির নাম মেডুলা কিনা। আমাদের কম্পিউটার বলছে এটির নাম হচ্ছে, আচ্ছা কম্পিউটার আমাদেরকে 4টা অপশন দিয়েছে। অপশন 1 সেরিবেলাম, অপশন 2 সেরিব্রাম, অপশন 3 পন্স, অপশন 4 মেডুলা। আপনারা চাইলে মেডুলার সঙ্গে থাকতে পারেন, চাইলে উত্তর পরিবর্তন করতে পারেন। লালমাটিয়া গার্লস না, মেডুলা। মেডুলা। ভিকারুননিসা, Medulla. আপনারা মেডুলার সঙ্গে থাকছেন। চলে যাই আমাদের কম্পিউটারের কাছে। অবশ্যই তাই, মেডুলা ইজ দ্য রাইট আনসার। মেডুলা অবলং গাটা বা মেডুলা হচ্ছে কাণ্ড আকৃতির একটি কাঠামো, যা মস্তিষ্কের ব্রেইন স্টেম যেটা আছে সেটার একটা অংশ। মেডুলা আমাদের যেটা বলছিলাম হৃৎপিণ্ড, শ্বাস নেওয়া, বমি ভাব, ভেসোমোটর, এইসব বিভিন্ন রকম কার্যক্রমের মূল চালিকা শক্তি। এটা যদি অ্যাক্টিভ না থাকে তাহলে এই কাজগুলো বন্ধ হয়ে যাবে। ভেরি ওয়েল ডান। বিজ্ঞান বিষয়ে এসে একদম সঠিক উত্তর দিয়ে দিলেন মস্তিষ্কের সঠিক প্রয়োগ করে, এবং দুদলই পেয়ে যাচ্ছেন 10 নম্বর। আমাদের পরের বিষয় শিল্প, সাহিত্য, সংস্কৃতি। দেখতে পাচ্ছি একজন বিখ্যাত সাহিত্যিক বাংলাদেশের, তার জন্ম 1917 সালে, মৃত্যু 1998-তে। তার লেখা উল্লেখযোগ্য গ্রন্থ হচ্ছে জননী, কৃতদাসের হাসি, জাহান্নাম হইতে বিদায় ইত্যাদি। ছোটদের জন্য তিনি লিখেছেন ওটন সাহেবের বাংলো মস্কুইটো ফোন। প্রশ্ন হচ্ছে এই বাঙালি লেখককে জাতির কথাশিল্পীও বলা হয়। প্রশ্ন হচ্ছে তার নাম কি? তার আসল নাম হচ্ছে আজিজুর রহমান, কিন্তু তাকে তার সাহিত্যিক নামটি অন্য আরেকটি নাম। সেই নামটি কি? না, কোনো দলই মনে হচ্ছে না সঠিক উত্তর দিচ্ছেন। চলে যাই আমাদের কম্পিউটারের কাছে। আমাদের কম্পিউটার বলছে তিনি হচ্ছেন শওকত ওসমান। শওকত ওসমান সাহিত্যে তার অবদানের জন্য 1962 সালে তিনি বাংলা একাডেমি পুরস্কার পান, 66 সালে আদমজী সাহিত্য পুরস্কার, 83 সালে 21 পদক এবং 97 সালে স্বাধীনতা দিবস পুরস্কারে তিনি ভূষিত হন। অলরাইট, চলে যাই পরের প্রশ্নে আমাদের শিল্প সাহিত্য থেকে, দেখি এটার উত্তর দিতে পারেন কিনা। আমাদের পরের প্রশ্ন, একটি বিখ্যাত চিত্রকর্ম যেটির নাম হচ্ছে স্টারি নাইট। এই ছবিটি এঁকেছেন বিখ্যাত ডাচ নেদারল্যান্ডের চিত্রশিল্পী। স্টারি নাইট যেটা আকাশ জুড়ে তারা, এবং ছবিটাতে সেন্ট
রেমি নামে একটা গ্রাম আছে, সেটা রাতের ছবি আঁকা হয়েছে এবং চক্রাকারে ঘুরন্ত আকাশের নিচে শান্ত গ্রামটির তিনি অবস্থান বর্ণনা করছেন এই ছবির মাধ্যমে, এবং এটা এখন নিউ ইয়র্কের মডার্ন আর্ট মিউজিয়ামে সংরক্ষিত আছে। প্রশ্ন হচ্ছে, স্টারি নাইট এই বিশ্ববিখ্যাত চিত্রকর্মটি, পেইন্টিংটি কোন বিখ্যাত চিত্রশিল্পীর আঁকা? বাজার প্রেস করেছেন ভিকারুননিসা নূন স্কুল। ভ্যান গগ। ভ্যান গগ। ওকে, দেখি একই সাথে বাজার প্রেস করছেন এপাশে লালমাটিয়া গার্লস হাই স্কুল। আপনারা বলছেন ভ্যান গগ, কি করে জানলেন এটা ভ্যান গগ? এটা অনেক বিখ্যাত, আমরা অনেক জায়গায় দেখেছি। আপনারা অনেক জায়গায় দেখেছেন। ভিকারুননিসা, আপনারা কি করে জানলেন এই যে এটাই ভ্যান গগ? আমাদের স্কুলে ইংলিশ ভার্সন বিল্ডিংয়ে ওয়াল পেইন্টিংয়ের জন্য এটাকে আমরা ওয়ালে পেইন্ট করেছি, তখন এটার ব্যাপারে পড়া হয়েছে এবং আমরা তখন এটার ব্যাপারে জেনেছি। ওহো, আগে জানলে তো এই প্রশ্নটাই দিতাম না, সবাই জেনে গেছে। আচ্ছা দেখি, তারপরে কম্পিউটারকে জিজ্ঞেস করি যে কম্পিউটার কি বলে। কম্পিউটার বলছে তিনি অবশ্যই ভিনসেন্ট উইলিয়াম ভ্যান গগ। তিনি প্রায় 2100 ছবি এঁকেছেন, যার মধ্যে 860টি হচ্ছে তৈলচিত্র, অয়েল পেইন্ট। তার শিল্পকর্মের মধ্যে তিনি প্রাকৃতিক দৃশ্য, স্থিরচিত্র এগুলো এঁকেছেন। জীবদ্দশায় 1888 সালে ভ্যান গগের মাত্র একটা ছবি বিক্রি হয়েছিল। ভদ্রলোকের দুঃখ হচ্ছে যে তার ছবি তিনি এঁকেছেন, কিন্তু কেউ তার ছবি কেনেনি, তার ছবি কেউ বুঝতে পারেনি, কেউ দাম দেয়নি। এবং তার একটা চিত্রকর্ম যার নাম হচ্ছে রেড গ্রেপ ফিল্ড, লাল দ্রাক্ষা ক্ষেত্র, সেটা বিক্রি হয়েছিল এবং তিনি হতাশ হয়ে গিয়েছিলেন। হতাশ হয়ে গিয়ে 37 বছর বয়সে তিনি নিজেকে নিজে গুলি করে আত্মহত্যা করেন, ভিনসেন্ট ভ্যান গগ। এবং এমনই তিনি ছিলেন, হতাশায় দুঃখ ভারাক্রান্ত হয়ে নিজের কানও কেটে ফেলেছিলেন ভিনসেন্ট ভ্যান গগ। তাকে নিয়ে কিন্তু আমাদের স্কুলের বইতে লেখা আছে ভিনসেন্ট ভ্যান গগের জীবন সম্পর্কে। ভেরি ওয়েল ডান, দুদলে দিয়েছেন চমৎকার সঠিক উত্তর এবং দুদলই পেয়ে যাচ্ছেন 10 নম্বর করে। এর সাথে সাথেই শেষ হয়ে গেল আমাদের শিল্প সাহিত্য নিয়ে দুটি প্রশ্ন। চলে যাই পরের বিষয়ে। পরের বিষয় ভূগোল। আসছে প্রথম প্রশ্ন, লোগোটি খেয়াল করুন। এই দক্ষিণ এশিয়ার দেশটি, আগে এটির নাম ছিল সিলন। 1948 থেকে 1972 সালের মধ্যে কমনওয়েলথ অফ নেশনসের অধীনে এই দেশটি স্বাধীন ছিল। তার আগে এটা একজন রাজার অধীনে ছিল। এই দেশটির বৈশিষ্ট্য হচ্ছে এটা চা ক্ষেত্র এবং সাংস্কৃতিক ঐতিহ্য। প্রশ্ন হচ্ছে, এই যে সিলন বলছি, যে সিলনের এই লোগো দেখতে পাচ্ছি, এই দেশটির বর্তমান নাম কি? সবার আগে বাজার প্রেস করেছেন ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ, বেইলি রোড শাখা। শ্রীলঙ্কা। শ্রীলঙ্কা। ওকে, দেখা যাক। একই সঙ্গে বাজার প্রেস করছেন এই পাশে লালমাটিয়া গার্লস হাই স্কুল অ্যান্ড কলেজ। আপনাদের উত্তর শ্রীলঙ্কা। দেখে নিই আমাদের কম্পিউটার একই কথা মনে করে কিনা। কম্পিউটার বলছে দেশটি হচ্ছে অবশ্যই শ্রীলঙ্কা। ভেরি ওয়েল ডান ভিকারুননিসা নূন এবং লালমাটিয়া গার্লস। 1948 সালে ব্রিটিশ ঔপনিবেশিক সিলন স্বাধীনতা লাভ করে। 1972 সালে দেশটি কমনওয়েলথের একটি প্রজাতন্ত্রে পরিণত হয় এবং তখন নাম পরিবর্তন করে রাখা হয় শ্রীলঙ্কা। এবং আমরা জানি যে শ্রীলঙ্কার যে পতাকায় কিন্তু ঠিক এই সিংহের প্রতিকৃতিটা আছে, যে সিংহটি একটি তলোয়ার ধরে আছে, সেটা শ্রীলঙ্কার পতাকায় স্থান পেয়েছে। ভেরি ওয়েল ডান, দুদলই সঠিক উত্তর দিয়েছেন, দুদলই পেলেন 10 নম্বর করে। চলে যাই আমাদের পরের প্রশ্নে ভূগোল বিভাগ থেকে। দেখি কি থাকছে। আরেকটি প্রতীক দেখতে পাচ্ছি। এটি একটি দেশ যার ভূগঠন দিক থেকে এটা অপেক্ষাকৃত নবীন। মানে অন্যান্য দেশ যত পুরনো গঠিত হয়েছে প্রাথমিক অবস্থায়, এটি 60 মিলিয়ন বছর ধরে আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের ফলে এই দ্বীপটি গড়ে উঠেছে। তারপরে আমরা একটা দ্বীপের কথা বলছি। এই দ্বীপটিতে এখনো অনেকগুলি আগ্নেয়গিরি আছে যেটা সক্রিয়, অ্যাক্টিভ ভলক্যানো। এটির রাজধানীর নাম হচ্ছে রেইকিয়াভিক, যার মানে হচ্ছে ধোঁয়াটে উপসাগর। ইউরোপের এটি দ্বীপ রাষ্ট্র, আইল্যান্ড। প্রশ্ন হচ্ছে, ইউরোপ মহাদেশের এই প্রজাতান্ত্রিক দ্বীপ রাষ্ট্রের নাম কি? সবার আগে বাজার প্রেস করছেন ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ, বেইলি রোড শাখা। ওয়েলস। 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 ওয়েলস কি দ্বীপ?
এটি একটি দ্বীপ। আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের ফলে দ্বীপটি উৎপত্তি লাভ করে। এটার রাজধানীর নাম রেইকিয়াভিক। ওয়েলসের রাজধানীর নাম রেইকিয়াভিক নয়। এই দেশটির যে পতাকা সেটিও এই লোগোর মধ্যে আছে, এই প্রতীকের মধ্যে আছে। আর কোনো উত্তর পাচ্ছি না আমরা বিকনেসা থেকে। দেখি আমাদের কম্পিউটার কি বলে। কম্পিউটার বলে এটি হচ্ছে আইসল্যান্ড। আইসল্যান্ড সরকারি নাম হচ্ছে আইসল্যান্ড প্রজাতন্ত্র। এটার উত্তর প্রান্তে সুমেরু বৃত্তকে স্পর্শ করেছে এবং ডিম্বাকার। এটা পূর্ব পশ্চিমে প্রায় 485 কিলোমিটার এবং উত্তর দক্ষিণে 360 কিলোমিটার দীর্ঘ। খুব একটা বড় নয় আইসল্যান্ড। অলরাইট, এর সাথে সাথেই শেষ হয়ে গেল আমাদের ভূগোল বিভাগ থেকে দুটি প্রশ্ন। চলে যাই পরের বিষয়ে। বিষয়ভিত্তিক রাউন্ডের শেষ বিষয় খেলাধুলা। আর খেলাধুলা থেকে প্রথম প্রশ্ন। ইনি ইংলিশ প্রিমিয়ার লিগের সাবেক চ্যাম্পিয়ন লেস্টার সিটিতে খেলেছেন। মিডফিল্ডার পজিশনে খেলেন। তিনি ক্লাবের অধিনায়কত্ব করেছেন এবং জিতেছেন FA কাপও। অগস্ট 2024-এ তিনি বাংলাদেশের নাগরিকত্ব পেয়েছেন এবং পরবর্তীতে ফিফা থেকে তিনি অনুমোদন পেয়েছেন বাংলাদেশের হয়ে খেলার জন্য। তিনি বাংলাদেশি বংশোদ্ভূত। প্রশ্ন হচ্ছে, এই খেলোয়াড় যিনি বাংলাদেশের জাতীয় দলের হয়ে খেলতে যাচ্ছেন, কি তার নাম? বাজার প্রেস করেছেন ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ, বেলি রোড। হামজা চৌধুরী। হামজা চৌধুরী। কিভাবে জানলেন যে তার নাম হামজা চৌধুরী? প্রথমত ওনার ছবিটা দেখে চিনতে পেরেছি এবং দ্বিতীয়ত আমি এই ব্যাপারে পেপারে পড়েছি এবং যখন দেখেছি অগাস্ট 2024-এ পেয়েছেন বাংলাদেশি পাসপোর্ট, তখন একটু কনফিডেন্ট পেয়ে এটা অ্যান্সার দিলাম। আচ্ছা, তখন আপনি নিশ্চিত হয়েছেন যে আপনি পেপারে পড়েছেন যে 2024-এর অগস্টে তিনি বাংলাদেশের নাগরিকত্ব পেয়েছেন। দেখে নেই তিনি হামজা চৌধুরী কিনা। এবং হামজা চৌধুরী হয়ে থাকলে আপনারা পাবেন 10 নম্বর, ভুল হলে জরিমানা হবে 5। এবং কম্পিউটার বলছেন আপনারা জরিমানা দিচ্ছেন না। অবশ্যই 10 নম্বর পাচ্ছেন। ভেরি ওয়েল ডান হামজা চৌধুরী। হামজার জন্ম ইংল্যান্ডে হলেও তার মা হচ্ছেন বাংলাদেশি। তার মায়ের বাড়ি ছিল সিলেটের হবিগঞ্জে এবং হামজা মায়ের সঙ্গে বাংলাদেশে এসেছেন। এরই মধ্যে তিনি সিলেট মায়ের গ্রামের বাড়িও তিনি ঘুরে গেছেন। হামজা চৌধুরী অসাধারণ খেলোয়াড়। চলে যাই আমাদের শেষ প্রশ্নে, বিষয়ভিত্তিক রাউন্ডে। দেখি এটির উত্তর কারা দিতে পারেন। আমাদের পরের প্রশ্ন আসছে পর্দায়। ফিফা বিশ্বকাপের 22তম আসর বসে কাতারে। ফিফার অন্তর্ভুক্ত 32টি জাতীয় ফুটবল দল এতে অংশ নেয়। প্রথমবারের মতন ফিফা বিশ্বকাপ আরব বিশ্বের কোন দেশে অনুষ্ঠিত হয়? প্রশ্ন হচ্ছে, বিশ্বকাপের এই আসরে অর্থাৎ কাতার 2022-এ যে ফিফা বিশ্বকাপ হলো, তাতে চ্যাম্পিয়ন হয়েছিল কারা 2022-এ? সবার আগে বাজার প্রেস করেছেন ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ। আর্জেন্টিনা। আর্জেন্টিনা। আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হয়েছিল। দেখি একই সঙ্গে বাজার প্রেস করছেন লালমাটিয়া। আপনারা বলছেন আর্জেন্টিনা। আচ্ছা, দেখে নিই প্রথম কথাটা আর্জেন্টিনা কিনা, তারপরে খেলার ফলাফল নিয়ে আলাপ করব। আমাদের কম্পিউটার বলছে অবশ্যই আর্জেন্টিনা। ভেরি ওয়েল ডান লালমাটিয়া গার্লস স্কুল অ্যান্ড কলেজ এবং ভিকারুননিসা নূন স্কুল, বেলি রোড। আর্জেন্টিনা এটা 4-2 গোলে জয়ী হয় এবং ফ্রান্স রানার্স আপ হয়েছিল। প্রথমে এটি ড্র ছিল, পরে শুট আউট হয়, পেনাল্টি শুট আউট। পেনাল্টি শুট আউটে গিয়ে আর্জেন্টিনা ফ্রান্সকে পরাজিত করে। 2022-এর 18 ডিসেম্বর এই খেলাটা হয়েছিল এবং লিওনেল মেসি ম্যাচ সেরা খেলোয়াড় হয় এবং এই খেলা দেখার জন্য স্টেডিয়ামে উপস্থিত ছিলেন 88,966 জন। ভেরি ওয়েল ডান। দুদলে দিয়েছেন সঠিক উত্তর। দুদলে পেয়ে যাচ্ছেন 10 নম্বর করে। অনেকক্ষণ প্রশ্ন হলো, এবার একটু গল্প করতে চাই এবং গল্পটা শুরু করতে চাই লালমাটিয়া গার্লস হাই স্কুল অ্যান্ড কলেজ আপনাদেরকে দিয়ে। আমাদের সাথে আছেন কাফা মীর, 8ম শ্রেণীর ছাত্রী আপনি। কাফা মীর, আপনার কি স্বপ্ন? বড় হয়ে কি হতে চান? আমার পরিবার আমাকে শিখিয়েছে যখন স্বপ্ন দেখব, বড় স্বপ্ন দেখব এবং পরিশ্রম করব যাতে সেই স্বপ্নটা অর্জন করতে পারি, সত্য করতে পারি।
আমি রাজনীতি করতে চাই এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে চাই। আরে বাহ, অত্যন্ত দারুণ একটা ব্যাপার। এই ইচ্ছেটা আপনার মধ্যে এলো কেন? আমি আমার যে সহপাঠীদেরই জিজ্ঞেস করি না কেন কি হতে চাও, বিভিন্ন পেশার নাম বললেও কখনো এই পেশাটি উল্লেখ করে না যে রাজনীতিতে আসতে চাই। সেক্ষেত্রে দেখা যায় আমাদের দেশের যে সবচাইতে ব্রিলিয়ান্ট স্টুডেন্টরা তারা কখনো এদিকে আসছে না, যারা নিষ্ঠাবান সৎ তারা কখনো রাজনীতি পেশায় আসছে না, যার কারণে এখানে আমাদের সুরাজনীতি না হয়ে কিছু কিছু সময় কুরাজনীতিতে পরিণত হচ্ছে। আমি এখানে রাজনীতিতে আসার মাধ্যমে সুরাজনীতি গঠন করে বাংলাদেশের উন্নয়ন সাধন করতে চাই। আরে বাহ, সাবাস, খুবই ভালো একটা কথা বলেছেন। আমাদের সাথে আরও আছেন আদিবা তাবিয়াত হোসেন, 10ম শ্রেণীর ছাত্রী, লালমাটিয়া গার্লস স্কুল অ্যান্ড কলেজের। আপনার স্বপ্ন? সাইকোলজিস্ট হতে চাই। সাইকোলজিস্ট। আচ্ছা, এত কিছু থাকতে সাইকোলজিস্ট কেন? কারণ প্রথমত আমি ছোট থেকে এই রিলেটেড অনেক বই পড়তাম, তো এই বিষয় নিয়ে আমার অনেক বেশি আগ্রহ। আমাদের যে সাবকনসিয়াস মাইন্ড আছে সেটা খুব কম সময় প্রকাশ ঘটে। সো যখন স্বপ্নের মাধ্যমে ক্ষুদ্রভাবে নিজের প্রকাশটা সে ঘটায় তখনই হচ্ছে সেটা কত না রহস্যময়। সো এর রিলেটেড আমি আরও ডিপে গিয়ে স্টাডি করতে চাই। আর দ্বিতীয়ত বাংলাদেশে দক্ষ সাইকোলজিস্টের অনেক অভাব আছে। দেন বাংলাদেশে সাইকোলজি রিলেটেড যে ক্লিনিকগুলো আছে সেগুলোয় বিভিন্ন অভাব রয়েছে দক্ষ সাইকোলজিস্টের, তারপর আরও বিভিন্ন সরঞ্জামের। সো আমি এই অভাবটা পূরণ করার জন্য সাইকোলজিস্ট হতে চাই। আচ্ছা, এখন একটা কথা জানতে চাই, লালমাটিয়া গার্লস অ্যান্ড হাই স্কুল যে আপনাদের ব্যক্তিগত স্বপ্ন তো আছে, তার পাশাপাশি আপনাদের স্কুলে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস, ক্লাব কার্যক্রম কি আছে? জি, আমাকে যদি একটু বলেন সেসব সম্পর্কে। আমাদের স্কুলে বিভিন্ন ক্লাব আছে, যেমন ম্যাথ ক্লাব, সায়েন্স ক্লাব, কালচার ক্লাব। তো কালচার ক্লাব থেকে প্রতি বছর বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। তারপর আমাদের যে আরেকটা নতুন ক্লাব গঠিত হয়েছে কিছুদিন আগেই, কথা বলা নিয়ে। কথা বলা? হ্যাঁ, আচ্ছা, এটা জিনিসটা কি একটু বুঝে বলেন তো? অনেকে হচ্ছে স্টেজে এসে কথা বলতে অনেক ভয় পায়, মাইক দেখলেই হচ্ছে গিয়ে তারা কাঁপাকাঁপি শুরু করে দেয়। কিছুদিনের মধ্যেই একটা ইভেন্ট আয়োজন করবে, সেখানে হচ্ছে গিয়ে বাংলা ইংলিশ উভয় ভাষায় হচ্ছে আমরা সবাই স্পিচ দিব। তারপর এখানে অনেকজন অংশগ্রহণ করছে। সো মূলত কথা বলার যে ভয়টা আছে এটা কাটানোর জন্য এই ক্লাবের গঠন হয়েছিল, অ্যান্ড এই ক্লাবের নাম হচ্ছে স্পিকিং স্টার। বাহ, চমৎকার। আপনাদের স্কুলের এই একটা জিনিস আমার কাছে দারুণ লাগলো, স্পিকিং ক্লাব, কথা বলা ক্লাব। খুব ভালো লাগলো আপনাদের কথা শুনে। ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ বেইলি রোড শাখার আমাদের সাথে আছেন মালিহা মান্তাসা, 7ম শ্রেণীর ছাত্রী তিনি, এবং আজকের এই কুইজের অন্যতম কুইজার। মালিহা, আপনার কাছে জানতে চাইবো যে বড় হয়ে আপনি কি হতে চান, কি স্বপ্ন আপনার? আমি বড় হয়ে একজন পুলিশ অফিসার হওয়ার স্বপ্ন দেখছি। পুলিশ অফিসার? জি। সে কি, মানে এত কিছু থাকতে পুলিশ অফিসার কেন হতে চাইলেন? সবাই তো পুলিশ অফিসার ভয় পায়। না, এটা আসলে আমার বাবার থেকে ইন্সপিরেশন, আচ্ছা, যে সে যেমন দিনরাত খেটে আমাদের জন্য সবাই বার করছে এবং দেশকে উন্নত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে, আমিও তেমন দেশকে উন্নত করার চেষ্টা চালিয়ে যেতে চাই এবং নিজের পরিবারকেও সময় দিতে চাই। আমাদের সাথে আছেন আরিসা মাহভিন রহমান শার্লিন, 8ম শ্রেণীর ছাত্রী। সো আরিশা, আপনার কি ইচ্ছে? আমি বড় হয়ে একজন ডাক্তার হতে চাই। ডাক্তার হতে চান কেন? যখন কোনো ব্যক্তি অসুস্থ হয়ে পড়েন তখন তাদের মুখে হাসি ফোটানোর জন্য যে সবচেয়ে বেশি সাহায্য করতে পারবে তাকে, তিনিই হচ্ছেন একজন ডাক্তার। আমি এভাবেই সকলের পাশে দাঁড়াতে চাই এবং সকলকে এভাবে সাহায্য করতে চাই। আর আরেকটি মজার বিষয় হচ্ছে আমার পরিবারের সকলেই বলতে পারেন ডাক্তার বিভিন্ন বিষয়ের। আমার মা বাবা, তারপরে আমার আঙ্কেল আন্ট সবাই। তো তাদের কাছ থেকেও আমি অনুপ্রাণিত হই এবং এভাবে সবাইকে সাহায্য করে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার স্বপ্ন দেখি। ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ, আমরা জানি বাংলাদেশের সবচেয়ে বিখ্যাত যে স্কুলটি রয়েছে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ, তার অন্যতম। কারণ প্রতিবার যখন স্কুলের পরীক্ষার ফলাফল দেয় পত্রিকায় কেবলই ভিকারুননিসা নূন স্কুলের ছবি দেখা যায়, যে মেয়েরা খুব ফুল, সবাই পাস করেছে, সবাই ভালো রেজাল্ট করেছে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, ভিকারুননিসা স্কুলে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসের কি অবস্থা? যে অবশ্যই আমাদের বিভিন্ন অপরচুনিটিস আছে। আমাদের স্কুলে নানা ধরনের ক্লাবস আছে, যেমন সায়েন্স ক্লাব, অ্যাস্ট্রোনমি ক্লাব, নিউট্রিশন ক্লাব, ডিবেট ক্লাব, আরও স্পোর্টসের বিভিন্ন ক্লাবস আছে, আমাদের ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব। এই সব ক্লাবই সারা বছরই অ্যাক্টিভ থাকে এবং আমরা বিভিন্ন জিনিসে অংশগ্রহণ করতে পারি। কারণ সারা বছর তো পড়াশোনা হয়, কিন্তু আমাদের স্কুল বছরের শুরুর দিকে এই এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিতে বেশি প্রাধান্য দেয়। আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান হয় বার্ষিক, সেটার যে রিহার্সালগুলো হয়
সেখানে আমরা এরকম অ্যাক্টিং, তারপরে প্রেজেন্টেশন, কিভাবে দাঁড়িয়ে কথা বলবো, তারপরে আই কন্ট্যাক্ট, এরকম অনেক কিছুর আমরা ট্রেনিং পাই বা শিখতে পারি। তার মাধ্যমে একটা ভালো নাটক বা কিছু উপস্থাপন করতে পারি এই অনুষ্ঠানে। আর এভাবেই আমাদের সারা বছর পড়াশোনার পাশাপাশি এরকম অ্যাক্টিভিটিস থাকে। স্পোর্টসেও আমাদের মেয়েরা চ্যাম্পিয়ন হয়ে আসে, বিভিন্ন অ্যাক্টিভিটিস হয়। তো খুব ভালো আমাদের এই অ্যাক্টিভিটিগুলো। নিশ্চয়ই। এবং আমরা জানি, আমরা দেখি পত্রিকাতে নিয়মিতই যে কেবল যে ভালো ফলাফলের ছবি আসে তা না, ভিকারুননিসা নূন স্কুলের মেয়েরা বিভিন্ন প্রতিযোগিতায়, বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগিতায় তারা চ্যাম্পিয়ন হচ্ছে, ভালো রেজাল্ট করছে, খুব ভালো করছে। এবং প্রফেশনাল লাইফে, কর্মজীবনে ভিকারুননিসার মেয়েরা দারুণ সফল হয়ে উঠছে। এবং তার পেছনে একটা বড় কারণ এই এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস, তাই না? বাহ, খুব ভালো লাগলো আপনাদের সাথে গল্প করে। তো আমরা আবার ফিরে যাই আমাদের প্রশ্নে। কুইক কুইজ, 1 মিনিট সময়ে 10টি প্রশ্ন, প্রতিটি সঠিক উত্তরের জন্য 5 নম্বর, ভুল হলে কোনো নম্বর কাটা যাবে না। সুযোগ প্রথমে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ, বেইলি রোড আপনাদের জন্য। তৈরি? আপনাদের 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন। ক্রিকেটের জন্মভূমি কোন দেশে? ইংল্যান্ড। বাংলাদেশের জাতীয় সংসদ ভবনের স্থপতি কে? বেনাপোল স্থলবন্দর কোন জেলায়? বেনাপোল। বিবর্তনবাদের জনক কে? পাস। আন্তর্জাতিক নারী দিবস 8 মার্চ। হিব্রু ভাষায় কথা বলে কোন দেশের মানুষ? ধূমকেতু পত্রিকা। কাজী নজরুল ইসলাম। যুক্তরাষ্ট্রের মোট কটি অঙ্গরাজ্য পাঁচ। রয়েছে? ইরাবতী নদী কোন দেশের প্রধান নদী? পাঁচ। ইরাবতী। ইতিহাসের জনক তিনি কে? হেরোডোটাস। হেরোডোটাস। ক্রিকেটের জন্মভূমি কোন দেশ? ইংল্যান্ড। ইংল্যান্ড। বাংলাদেশের জাতীয় সংসদ ভবনের স্থপতি? পাস। বেনাপোল স্থলবন্দরের কোন জেলায় অবস্থিত? পাস। বিবর্তনবাদের জনক? আন্তর্জাতিক নারী দিবস? 8 মার্চ। হিব্রু ভাষায় কথা বলে কোন দেশের মানুষ? ধূমকেতু পত্রিকার সম্পাদক। কাজী নজরুল ইসলাম। যুক্তরাষ্ট্রের মোট কয়টি অঙ্গরাজ্য রয়েছে? 51টি। 51টি। ইরাবতী নদী কোন দেশের প্রধান নদী? পাস। ইতিহাসের জনক? হেরোডোটাস। এর সাথে সাথে শেষ হয়ে গেল 1 মিনিট সময়। দেখে নিই যে কটি প্রশ্নের সঠিক উত্তর দিলেন ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ, বেইলি রোডের দল। আমাদের কম্পিউটার বলছে ক্রিকেটের জন্মভূমি অবশ্যই ইংল্যান্ড। জাতীয় সংসদ ভবনের স্থপতি লুই আই ক্যান। বেনাপোল হচ্ছে যশোর জেলায়। বিবর্তনবাদের জনক চার্লস ডারউইন, আমরা জীববিজ্ঞান বইয়ে পড়েছি। আন্তর্জাতিক নারী দিবস অবশ্যই 8 মার্চ। হিব্রু ভাষায় কথা বলেন ইসরায়েলের নাগরিকরা। ধূমকেতু পত্রিকার সম্পাদক অবশ্যই কবি কাজী নজরুল ইসলাম। যুক্তরাষ্ট্রের মোট অঙ্গরাজ্য হচ্ছে 50টি। ইরাবতী নদী হচ্ছে আমাদের পাশের দেশ মিয়ানমারের প্রধানতম নদী এবং অবশ্যই ইতিহাসের জনক হেরোডোটাস। দেখা যাচ্ছে আমরা 5টি প্রশ্ন উত্তর পেয়েছি ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ, বেইলি রোড শাখার কাছ থেকে। অতএব তারা পেয়ে যাচ্ছেন 25 নম্বর। এবারে শেষ 1 মিনিট, লালমাটিয়া গার্লস স্কুল অ্যান্ড কলেজ আপনাদের জন্য বরাদ্দ। তৈরি আপনারা? জি। আপনাদের 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন। বাংলাদেশের জাতীয় খেলার নাম কি? কাবাডি। স্ট্যাচু অফ লিবার্টি কোন দেশ যুক্তরাষ্ট্রকে উপহার দেয়? স্পেন। লালন শাহ সেতু কোন নদীর উপরে তৈরি হয়েছে? পাস। বংশগতির জনক কে? গ্রেগরি ইয়োহান মেন্ডেল। বিশ্ব পরিবেশ দিবস কবে? 5 জুন। পারস্য কোন দেশের প্রাচীন নাম? পারস্য। ইরান। সবুজ পত্র পত্রিকার সম্পাদক কে দীনবন্ধু ছিলেন? মিত্র। দীনবন্ধু মিত্র। মোসাদ কোন দেশের গোয়েন্দা সংস্থা? ইসরায়েল। স্পেসএক্স এর প্রতিষ্ঠাতা কে? এলন মাস্ক। প্রাচীন পেত্রা নগরী কোন দেশে অবস্থিত? পেট্রা। তুরস্ক। বাংলাদেশের জাতীয় খেলার নাম? কাবাডি। স্ট্যাচু অফ লিবার্টি কোন দেশ উপহার দেয় যুক্তরাষ্ট্রকে? স্পেন। লালন শাহ সেতু কোন নদীর উপরে? বংশগতির জনক? গ্রেগরি ইয়োহান মেন্ডেল। বিশ্ব পরিবেশ 5 দিবস? জুন। পারস্য কোন দেশের প্রাচীন নাম? ইরান। সবুজ পত্র পত্রিকার সম্পাদক? দীনবন্ধু মিত্র। মোসাদ কোন দেশের গোয়েন্দা সংস্থা? ইসরায়েল। ইসরায়েল। স্পেসএক্স এর প্রতিষ্ঠাতা? এলন মাস্ক। এলন মাস্ক। প্রাচীন পেট্রা নগরী কোন দেশে অবস্থিত? তুরস্ক। পেট্রা। তুরস্ক। এর সাথে সাথে শেষ হয়ে গেল 1 মিনিট সময়। দেখে নিই কটি প্রশ্নের সঠিক উত্তর দিলেন লালমাটিয়া গার্লস স্কুল অ্যান্ড কলেজ। আমাদের কম্পিউটার বলছে অবশ্যই বাংলাদেশের জাতীয় খেলা কাবাডি। স্ট্যাচু অফ লিবার্টি উপহার দিয়েছিল হচ্ছে ফ্রান্স। লালন শাহ সেতু হচ্ছে পদ্মা নদীর উপরে, বংশগতির জনক গ্রেগর জোহান মেন্ডেল। সঠিক উত্তর। বিশ্ব পরিবেশ দিবস 5 জুন। পারস্য দেশ ইরান। সবুজ পত্র পত্রিকার সম্পাদক ছিলেন প্রমথ চৌধুরী। মোসাদ ইসরায়েলের গোয়েন্দা সংস্থা। স্পেসএক্সের প্রতিষ্ঠাতা এলন মাস্ক। পেট্রা এটি হচ্ছে জর্ডানে। 6টি প্রশ্নের সঠিক উত্তর পেয়েছি। অতএব লালমাটিয়া গার্লস
হাই স্কুল অ্যান্ড কলেজ তারা পেয়ে যাচ্ছেন 30 নম্বর। আর এর সাথে সাথেই শেষ হয়ে গেল আজকে আমাদের কুইজ প্রতিযোগিতার মূল অংশ। আপনাদেরকে জানিয়ে রাখি, আপনারা যারা আমাদের কুইজ 2025 সম্পর্কে আপডেটেড থাকতে চান তারা চাইলে ফেসবুকে আমাদের সাথে আপডেটেড থাকতে পারেন। আপনাদেরকে যেটা করতে হবে, ফেসবুকে গিয়ে সার্চ দিতে হবে কুইজ, তারপরে আমাদের পেজটাকে সাবস্ক্রাইব করে লাইক করলেই আপনারা আপডেটেড হয়ে যাবেন। আর যদি চান ভিকারুননিসা কিংবা লালমাটিয়ার মতন এরকম আমাদের কুইজে এসে কুইজের প্রতিযোগিতা করতে, তাহলে আপনাকে একটা ছোট্ট কাজ করতে হবে। বাংলাদেশের যে কোনো স্কুলের 6ষ্ঠ থেকে 10ম শ্রেণীতে পড়ুয়া 2 জন শিক্ষার্থীকে নিয়ে একটি কুইজের দল গঠন করুন। তারপর তাদের নাম, ঠিকানা, ফোন নাম্বার স্কুলের প্যাডে লিখুন এবং প্রধান শিক্ষকের স্বাক্ষর সহ আবেদন পাঠিয়ে দিন আমাদের কাছে। আমাদের কাছে আবেদন পাঠাবার ঠিকানা প্রযোজক কুইজ 2025, বাংলাদেশ টেলিভিশন, কক্ষ নাম্বার 3023, বাংলাদেশ টেলিভিশন, রামপুরা, ঢাকা। পাঠিয়ে দিন আবেদন, অংশ নিন কুইজ 2025-এ। দেখতে দেখতে আমরা চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে। বলে দিই কোন দল কত স্কোর করেছে। লালমাটিয়া গার্লস হাই স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা, কাফা মীর 8ম শ্রেণীর ছাত্রী এবং আদিবা আবিয়াত হোসেন 10ম শ্রেণীর ছাত্রী, তারা দুজনে মিলে দলের জন্য অর্জন করেছেন সর্বমোট 75 নম্বর। অভিনন্দন লালমাটিয়া গার্লস স্কুল অ্যান্ড কলেজ। এদিকে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ, বেলি রোড, মালিহা মান্তাসা 7ম শ্রেণীর ছাত্রী এবং তার সাথে আছেন আরিশা মাহভিন রহমান শার্লিন 8ম শ্রেণীর ছাত্রী। 7ম এবং 8ম শ্রেণীর এই 2 কুইজার ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ বেলি রোডের জন্য অর্জন করেছেন সর্বমোট 90 নম্বর। অভিনন্দন ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ, অভিনন্দন লালমাটিয়া গার্লস স্কুল অ্যান্ড কলেজ। অনেক ধন্যবাদ আপনাদেরকে যারা রইলেন আমাদের সাথে। আমরা সবসময় একটা কথা বলার চেষ্টা করি যে আজকের দিনে আমাদের যারা শিক্ষার্থী আছে, যারা 2030-এ, 2035-এ, 2040-এ কর্মজীবনে প্রবেশ করবে, আজকের যে পৃথিবী আছে সেই পৃথিবীটা অনেকখানি বদলে যাবে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, রোবোটিক্স, অর্থনীতি পুরো দুনিয়াটাকে বদলে দেবে। আগামী দিনের কর্মজীবনে সফল হতে হলে আমাদের লাগবে একের অধিক দক্ষতা। কোথায় পাবো? স্কুলের পড়াশোনা তো থাকবেই, তার পাশাপাশি এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসে আমাদের শিক্ষার্থীরা, আমাদের সন্তানেরা যত বেশি করে যোগ দেবে তাদের দক্ষতা তত বেশি বাড়বে। যারা ভাবছেন যে কেবলমাত্র আমার সন্তান ভালো রেজাল্ট করলেই হবে, সে খুব ভালো করবে, সম্ভবত আপনি ভুল করছেন। কারণ কেবল পড়ালেখা দিয়ে আগামীর দিনের চ্যালেঞ্জ মোকাবেলা করা অসম্ভব। তাই আসুন আমাদের শিক্ষার্থীদের জন্য অনেক বেশি করে ক্লাব কার্যক্রমের আয়োজন করি এবং তাদেরকে বিভিন্ন দক্ষতায় দীক্ষিত করে তুলি। তো দেখা হবে আপনাদের সাথে আমাদের আগামী পর্বে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, তথ্যের সঙ্গে থাকুন, জ্ঞানের সঙ্গে থাকুন, প্রযুক্তির সঙ্গে থাকুন। হ্যাপি কুইজিং।